শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সবাই তো একে একে বের হয়ে গেছে জেলখানা থেকে। আমরা দেখলাম লেফটেন্যান্ট নির্জন সেনা কর্মকর্তা, তার যে হত্যাকাণ্ড তার সাথে জড়িতদের একজন হচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী যারা বের হওয়াদের তালিকায় আছেন তাদের মধ্যে একজন হেলাল উদ্দিন। মানে এমনিতেই পুলিশের একটা ভঙ্গুর অবস্থা, তার মধ্যে যখন শীর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছেন একটা বাড়তি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা সেনাবাহিনী, নৌবাহিনী মানে 3 বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া এই নিরাপত্তা ঝুঁকিটা কমবে কিনা, এবং মূল যে প্রশ্ন যে আসলে কি হলো যে শীর্ষ সন্ত্রাসীরা বিচার বিভাগের মধ্য থেকেই তো তারা ছাড়া পাচ্ছেন, জামিন পাচ্ছেন, কি হলো যে শীর্ষ সন্ত্রাসীরা সরকার পতনের পর থেকে সব একে একে ছাড়া পেতে শুরু করলো? এটা তো আমি বলতে পারবো না, এটা যারা ছেড়েছেন বা কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মকর্তা তারা বলতে পারবেন যে শীর্ষ সন্ত্রাসীরা তারা কি মোটিভেটেড হচ্ছেন না শুদ্ধ হয়ে বেরোচ্ছেন না কিভাবে কি কারণে। তারা তো জামিনে বের হচ্ছেন, জামিন হচ্ছে কেন তাদের হঠাৎ করে সবার? জামিন ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন যে 15-16 বছর ধরে আছে, হুট করে শুনলাম যে আয়নাঘর থেকে বেরোচ্ছে। 15-16 বছরে একটা কেউ জামিনের আবেদনও করে না, এক উপদেষ্টা বলেছেন। এখন এখানে আছে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের সাথে, তারা হয় মাস্তানি করবে না বা মাস্তানি করলেও এই সরকারের পক্ষে করবে। আমরা তো এইভাবে রাজনীতি করি, তৃতীয় বিশ্বের রাজনীতি তো নিশ্চয়ই আপনার অজানা নয়। নিশ্চয়ই, কিন্তু অ্যাডভোকেট জেরা খান পান্না, আয়নাঘর থেকে বের হওয়া আর কারাগার থেকে বের হওয়া বিষয়টা তো নিশ্চয়ই আলাদা। আয়নাঘর তো পুরোই একটা বেআইনি কনসেপ্ট সেনাবাহিনীর আন্ডারে, আর কারাগারটাও বলা যায় যে এটাও বলা যায় তাদেরই আন্ডার, সিভিলিয়ান পুলিশের আন্ডারে আর কি, আইজি প্রিজন। তো আমার মনে হয় আইজি প্রিজনও বোধহয় একজন সেনাবাহিনীর কর্মকর্তা মনে হয়, আই এম নট শিওর। জি, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আয়নাঘরে যারা গেছেন তারা একদমই আইন বহির্ভূত ভাবে, কিন্তু এই শীর্ষ সন্ত্রাসীরা যারা কারাগারে গেছেন তারা আইনের মাধ্যমে বিচার হয়ে তারা কারাগারে গেছেন, জামিনের মাধ্যমে তারা বের হয়েছেন। আমি আসলে এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে কি এমন হলো যে এতদিন ধরে কোনো জামিন হয় নাই, 5ই আগস্টের পরে সরকার পতনের পরে হঠাৎ করে শীর্ষ সন্ত্রাসীদের মানে বিরোধী নেতা কর্মীরা যেমন জামিন পেলেন তেমনি শীর্ষ সন্ত্রাসীরাও জামিনে মুক্ত হয়ে গেলেন। আমি একটু আর একটা প্রসঙ্গে যাই, যে আপনি বলছিলেন যে এক আইনজীবী কাকে যেন পিটিয়েছে, ঘুষ চেয়েছে, এরকম একটা কথা আপনি বলছিলেন কদিন আগে। ক্রিকেটার সাকিব, জি আপনি শুনেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান তিনি একটি সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা চেয়েছেন, এবং সেই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে খেলোয়াড় হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে আর তার রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক কারণে যদি জনগণের ক্ষোভ থাকে এবং জনগণের কাছে যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। এখন বিষয়টি আমি যেটি জানতে চাচ্ছি যে জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে সেটি যে কারো উপরে মিটিয়ে ফেলা যায়, এবং সেটি মেটানোর জন্য যদি পেটাতে হয় পেটানো যায়, পিটিয়ে যদি মেরে ফেলতে হয় মেরেও ফেলা যায়, মানে একরকম জাস্টিফাইড হয়ে যাচ্ছে কিনা মব জাস্টিসটা ক্রীড়া উপদেষ্টার বক্তব্য থেকে? এটা তো ক্রীড়া উপদেষ্টা যদি বলে থাকেন তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এটা মব ভায়োলেন্স যেটা, সেটাকে এনকারেজ করা হচ্ছে, আইন শৃঙ্খলার বিরুদ্ধে কাজটা করা হচ্ছে। আমার উপরে ক্ষোভ থাকতে পারে সবার, রাজনৈতিক কারণে কেন, বিভিন্ন কারণে ক্ষোভ থাকতে পারে, সেই জন্য উনি বলতে পারেন না যে আমাকে রক্ষা করে, রাষ্ট্রীয়ভাবে উনি রক্ষা করবেন না। পুলিশ, আর্মি, সেনাবাহিনী দিয়ে হোক, সেনাবাহিনী যদি কনসার্টে গিয়ে রক্ষা করতে পারে, এসে গিয়ে রক্ষা করতে পারে, তো এখানে কেন পারবে না? সাকিব আল হাসানকে কেন পারবে না? এটা বলেন কেন? বলেন যে জনরস থেকে, রাজনৈতিক কারণে জনরস, এই জনরসের কারণেই তো অনেক দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, জনরসের কারণে আমি আজকে আপনার মাধ্যমে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি জানতে চাই যে কতজন পুলিশ মারা গেছে, সেটার তো রিপোর্ট পেলাম না। আমার জানা মতে আমি যেটা শুনতেছি যে অসংখ্য পুলিশ মারা গেছে, নিহত হয়েছে, তাদের তো একটা তালিকা দরকার। কেন পুলিশ অকার্যকর হয়ে গেছে, কেন আনসার অকার্যকর হয়ে গেছে, তাদের তালিকাটা দিক। তাদের তো কেউ যদি পঙ্গু হয়ে যায় তাকে সরকার দেখভাল করবে না? করা উচিত তো, তার সেবা ট্রিটমেন্ট এটা দেওয়া উচিত না? এতদিন তো সে রাস্তায় করে আছে, সেবা দিয়ে আসছে,
এখন এটা কি কারণে, কারা এদেরকে মারলো, কি করলো আমি জানি না। আর একটা ট্রেন্ড চলতেছে, সেটা হলো যে বাংলাকে, আমার কাছে যেটা মনে হইতেছে, ইনুস সাহেব নাকি প্রধান উপদেষ্টা, যিনি, তার ঘরে কোনো ছবি রাখেননি, কিন্তু কলেমা তৈয়বা নাকি আছে। তো এ থেকে এটারে আমি খারাপ কিছু বলি না, যে থাকতেই পারে, তার বিশ্বাস থেকে উনি রাখতেই পারে। অফিসে বিশ্বাসটা তো আমার ঘরে, রাষ্ট্রীয় কার্যকলাপের বেলায় বিশ্বাসগুলো কিন্তু ধর্মীয় বিশ্বাস, এটা প্রতিফলন ঘটানো ঠিক না। পার্টিকুলারলি বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। অনেকেই মনে করেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতা একবারই হয়, এটা দ্বিতীয় পরিবর্তনের একটা জোয়ার। এবং যারা বলেছেন যে বৈষম্যহীন সমাজ, কোথায় বৈষম্যহীন হচ্ছে, বৈষম্য বিরোধটা বৃদ্ধি পাচ্ছে কিনা সেইটা দেখেন। কিন্তু এই খুবই অল্প একটা সময়, 2 মাসও হয়নি আর কি, সেই সময়ের মধ্যে আসলে বৈষম্যহীন হবে এটি আশা করাটা কি একটু বেশি হয়ে যায়? এটা তো তারা আশা করতেছে, তারা তো নিজেদের 5 তারিখ পর্যন্ত বলছেন কোটা বিরোধী আন্দোলন, 6 তারিখে মুক্ত হওয়ার পরে, শেখ হাসিনা যাওয়ার পরে বলছেন যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন। ক্লিয়ার? এখন আর কোটা বিরোধী এই কথাটা শোনা যায়। 5 তারিখের আগে কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়, একটা মানে সরকারের পক্ষ থেকে বক্তব্য, পাল্টা বক্তব্য, এরকম একটা অবস্থা কিন্তু ছিল অ্যাডভোকেট জুরাইর খান পান্না। মানে এর আগেই বৈষম্য বিরোধীটা আসলে 5 তারিখের আগেই আমরা এই বক্তব্যটা শুনেছি, কোটা থেকে কখন যেন বৈষম্য বিরোধী। আমি একটু এই প্রসঙ্গে আসি, আপনি বলছিলেন ডক্টর ইউনূসের বিশ্বাস এর জায়গাটি, আর আমারই এক অনুষ্ঠানে বিএনপি নেত্রী, সেও মুসলিম, আমিও মুসলিম, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আমার প্রশ্নটা হলো, আমি কি রাষ্ট্রীয় পর্যায়ে এটা প্রতিফলন ঘটাবো? জি, আপনার প্রশ্নের জায়গাটা স্পষ্ট। কদিন আগে বিএনপির একজন নেত্রী, তিনি আমার একটি অনুষ্ঠানে বলছিলেন যে সরকার চালাচ্ছে জামাত। এই বক্তব্যের সাথে আপনি আসলে, এই বক্তব্য প্রসঙ্গে আপনার কি মতামত? যদি এরকম কোনো ধারণা কি আসলে এর কোনো ভিত্তি আছে? আমরা দেখেছি 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে জামাত অনেক নির্যাতিত হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারের সময় জামাত অনেক নির্যাতিত হয়েছে, নিষিদ্ধ হয়েছে শেষ দিকে, সে অনেক তাদের কর্মকাণ্ড, সমালোচনা, আলোচনা অনেক কিছু আছে, আন্ডারগ্রাউন্ডে কাজ করতে হয়েছে একরকম তাদেরকে। 5ই আগস্টের পরে হঠাৎ করে জামাত একদম লাইমলাইটে, সব রাজনৈতিক দলের যে লাইমলাইটে আসলে জামাত ইসলামী, এই পরিবর্তনটা কেন হলো বলে মনে করেন? সরকার সুযোগ দিয়েছে তাই। এই অন্তর্বর্তীকালীন সরকার সুযোগটা তো দিয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে সর্বপ্রথম সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব, উনি তো আলাপই করেছেন বেআইনি ঘোষিত জামাতের, তখন বলতো কিন্তু জামাত বেআইনি ঘোষিত, তার আমিরের সাথে এবং মামুনুল হক। পরবর্তীতে বলেছেন যে আসিফ নজরুলের সাথে আলাপ হয়েছে, কিন্তু প্রথম 2বারই উনি টেলিভিশনে যেটা দিয়েছেন সাক্ষাৎকার, সেখানে বলেছেন যে আমরা জামাতের আমির এবং মামুনুল হক তার সাথে আলাপ করেছি। প্রিভিলেজটা কি প্রাধান্য কেন আসবে না? হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় কেন আসলে জামাতকে প্রাধান্য দিলেন সেনাবাহিনী প্রধান? তিনি তো আসলে মানে আওয়ামী লীগ সরকারের আমলেই তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, নিয়োগ হয়েছে, এবং তিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় সম্পর্কে। আমি একটু বলি, বেগম খালেদা জিয়ার এক আত্মীয় ছিলেন সাইদ ইস্কান্দারের ভাইরা, পরবর্তীতে যিনি নোয়াখালী থেকে হয়েছেন, নাম আমার খেয়াল নাই, সামুদ্দিন, তার নামের সাথে উদ্দিন আছে, তো উনিও 9 ডিপের কমান্ডার। 9 ডিপ তো অর্থ বোঝায়, যেটা মানে ডমিনেটিং ফ্যাক্টর অফ সেনাবাহিনী। তো সেই 9 ডিপের প্রধান ছিলেন এই সাইদ ইস্কান্দারের ভাইরা, কিন্তু দেখা গেল যে 111 এর সময় উনি উল্টে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে যোগ দিলেন। যেটা আত্মীয়রাই তো বেইমানি করে। মির্জাপুর সিরাজদৌল্লার আত্মীয় ছিল না? কিন্তু আপনি কেন মনে করছেন এটি বেইমানি?
ও এইটা তাহলে দেশপ্রেমিক হবে, ভুল হয়েছে, মাপ চাই, ক্ষমা চাই। মানে আমি জাস্ট একটা এক্সপ্লেনেশন চাচ্ছি যে মানে দেশপ্রেমিকই বা কেন হবে আর বেইমানি বা কেন হবে। এই কারণে বলতেছে যে আপনি তাকে বলছেন যে প্রধানমন্ত্রীর আত্মীয়, সেই হিসাবে তাকে পরিচয় করে দিচ্ছেন। আচ্ছা, মানে প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করেছেন? হ্যাঁ, তার আত্মীয়র সাথে অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয়েছে। এবং উনি তো ওই চেয়ারে থাকা অবস্থা একটা বেআইনি সংগঠনকে তো উনি আইনি করতে পারেন না, উনি এসে আলাপ করতে পারেন না, সেই ক্ষমতা তো তাকে দেওয়া হয় না, রাষ্ট্র তাকে সেই ক্ষমতা তো দেয় না। জি, মানে স্পষ্ট। কিন্তু মানে তারপরে কি মানে তাহলে কি সেনাবাহিনী চাচ্ছেন বা সেনা প্রধান চেয়েছেন বলেই জামাত লাইমলাইটে? অনেকটা, কারণ এখন তো সেনা প্রচ্ছন্ন ভাবে হইলো মানুষ বুঝতে পারে যেখানে একটা সেনা শাসন চলছে, তাই না? আপনি যে মানে এরকম প্রকাশ্যে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলছেন, এর জন্য কি আপনি কোন রকম ভয় বোধ করেন? মানে অনেকেই বলেন যে আওয়ামী লীগ সরকারের সময় ভাবে খোলামেলা কথা বলা যায় না, আপনাকে অবশ্য আমরা খোলামেলা সবসময় কথা বলতে দেখেছি। মানে কি মনে হয় এর কোনো পরিণতি থাকতে পারে? আমি আওয়ামী লীগের বেলা না, আওয়ামী লীগের আগে থেকে খোলামেলা বলে আসছি। আমি জিয়াউর রহমানের সময় তখন আয়নাঘর এটাকে বলা হতো, আয়নাঘর, এখানে আয়নাঘর নামে একটা সিনেমা হওয়ার পর থেকে এটার নাম হচ্ছে আয়নাঘর। এবং সেগুলো আরো দুর্বিষহ কষ্টের ছিল, সেখানে আমি 91 দিন কাটিয়েছি। তারপরে প্রায় 27 মাসের মতো আমি জেলে ছিলাম, এবং সেই জেল কিন্তু ঢাকা সেন্ট্রাল জেল, এই চকবাজারে, এই উর্দু রোডের এখানে, যেটা পুরাতন। আর এখন যেটা করছে সেটা তো আধুনিকতম জেল, কেরানীগঞ্জেরটাও, ওই আরেকটা যেটা আছে সেটা কাশিমপুরে। কাশিমপুরের কি দুর্বিষহ অবস্থা সেটা আমি জানি, কিন্তু আমাকে একটা দিনের জন্য টলাতে পারে না। আমি ডিটারমাইন্ড ছিলাম, যেটা বাঁচবো তো মারা যাবো একদিন, জবাবদিহি করতে হবে আমার কাজে, আমার ড্রেসের না। এবং আমার সবচেয়ে বড় জোর হইলো এখানে আমার প্রত্যেকটা রুজি হালাল, আমি 99% লোকের কাছ থেকে ফি নেই না, 1% এর কাছ থেকে ফি নেই, তাও চলার মতো, মাত্র অতিরিক্ত না। এবং এটা আমার চলে আসছে সারা জীবন। আমি স্টার্টিং থেকে কোনো রেপিস্টের পক্ষে আজকে পর্যন্ত দাঁড়াই নাই, কোনো অ্যাসিড বার্ন করছে সেই ধরনের অ্যাকিউজডের পক্ষে আমি দাঁড়াই না। সব থেকে মিথ্যা যেটা কোর্ট বুঝতো, কিন্তু কনসিয়াসলি আমি এটার পক্ষে যাব না। আপনার এই নৈতিক অবস্থানের কারণে অনেক সাধুবাদ আমার পক্ষ থেকে। নিশ্চয়ই এই পেশায় আসার পর আমি কাউকে কোনো একটা কাউ বুঝতেই নেই। আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বসেছিলাম, বসে থাকছিও, কিন্তু কোনোদিন কাউকে ঘুষ দিয়ে যে আমার একটু ফাইলটা আগাই দাও বা এই করো, নো। মানে আপনি আসলে কি মানে এটি কি একটা ব্যতিক্রম নিশ্চয়ই, এই জন্য এটি বলার মতো বিষয়। আমার পূর্বপুরুষ যারা ছিলেন, আমি বলবো যে এক ফর্মার অ্যাটর্নি জেনারেল আমিনুল হক একই কাজ করছেন, কোথাও কোন দিন সে জীবনে এক পাই ঘুষ দেয় না। অনেকেই ছিলেন, আগের দিনের লোকেরা তো ঘুষের নামই শুনতে পেতেন, বকশিশও দিতেন। জি, এটা একদম স্পষ্ট। মানে এটা এখন বর্তমানে একটা বাস্তবতা, যার আসলে একটা ব্যতিক্রম। আপনি সাধুবাদ আপনাকে।